আসসালামু আলাইকুম। আমি সায়েদুল আনাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে প্রবলেম ডেফিনেশন অ্যান্ড রিসার্চ প্রপোজাল এই চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে আসছি। সো প্রবলেম ডেফিনেশন অ্যান্ড রিসার্চ প্রপোজাল এই চ্যাপ্টারের ভিতরে আমরা যে কন্টেন্টগুলো ফোকাস করব সেই কন্টেন্টগুলো হচ্ছে যে রিসার্চ প্রবলেম বলতে আমরা কি বুঝি, তারপরে আমরা ডিসকাস করব হচ্ছে সোর্সেস অফ রিসার্চ প্রবলেম। আমরা এই চ্যাপ্টারের মধ্যে আরও ডিসকাস করব ক্রাইটেরিয়া অফ রিসার্চ প্রবলেম। আমরা ফোকাস করব আইডেন্টিফাই দ্য প্রসেস অফ রিসার্চ প্রবলেম। দেন রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয়, রিসার্চ প্রপোজালের এলিমেন্টগুলো কী। বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা এই ইস্যুগুলো দিয়ে সাজিয়েছি। সো প্রথমে আমরা আসি যে প্রবলেম ডিসকভারি অ্যান্ড ডেফিনেশন। সো প্রবলেম ডেফিনেশন বলতে আমরা কি বুঝি? ডেফিনেশন কথাটার মানে হচ্ছে যে কোনো একটা কিছুকে পরিচিত করা, উপস্থাপন করা, ইন্ট্রোডিউস করা। আর ডিসকভারি মানে হচ্ছে যে সামথিং যেটা এক্সিস্টিং বাট আমরা সেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, সেই এক্সিস্টিং জিনিসটাকে মনে করেন যে ইন্ট্রোডিউস করাটাই হচ্ছে হলো ডিসকভার। তাহলে আমরা এখানে বলতেছি প্রবলেমকে আমাকে ডিসকভার করতে হবে। দ্যাট মিনস আমরা এখান থেকে বুঝি যে প্রবলেম ইজ এক্সিস্টিং, প্রবলেম সবসময় আমাদের ভিতর থাকবে, সেটাকে আমাদের ডিসকভার করতে হবে। আফটার দেন এটাকে আমাকে ডিফাইন করতে হবে। সো যদি আমরা ডিসকাস করি, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সো এখানে আমরা শুধুমাত্র ফার্স্ট স্টেপ দিয়ে শেষ করছি। সো এখান থেকে আমি আসলে বলতে চাচ্ছি যে রিসার্চ প্রসেসের অনেকগুলা স্টেপ আছে। সেই স্টেপগুলোর ভিতরে সবচেয়ে প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে প্রবলেম ডিসকভার অ্যান্ড ডেফিনেশন। শুধুমাত্র তাই না, যদি আপনি সাকসেসফুলি একটা রিসার্চেবল প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমরা বলতে পারি যে আপনার রিসার্চ প্রসেসের অ্যাবাউট 70-80% ওয়ার্ক ডান। তার মানে টু ডেভেলপ সলিউশন অফ এ প্রবলেম, এটা রিসার্চের রেস্ট অফ 20%। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে একটা রিসার্চেবল প্রবলেম স্পেসিফিক্যালি সাকসেসফুলি আইডেন্টিফাই করাটা হাউ মাচ ইম্পর্টেন্ট। সেকেন্ড আমরা যেটা বলতেছি যে প্রবলেম অপরচুনিটি অর মনিটরিং অপারেশন। তার মানে হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি যে প্রবলেম সলভ করা বা আইডেন্টিফাই করা এটা রিসার্চারের জন্য একটা অপরচুনিটি। কারণ একজন রিসার্চার যত বেশি প্রবলেম ডিল করার সুযোগ হবে, তার ভিতরে ওই প্রবলেম সলভ করার, প্রবলেম আইডেন্টিফাই করার এক্সপার্টিস এবং নলেজ তত বেশি গ্রো করবে। সো যে রিসার্চার যত বেশি প্রবলেম সলভ করবে, তার কেরিয়ারে প্রবলেম ডিল করার অপরচুনিটি তত বেশি হাই হবে। এরপর আমরা যেটা বলতে যাচ্ছি যে ডিসকভারি বিফোর ডেফিনেশন। সো একটু আগে আমরা ডিসকাস করলাম যে ডিসকভারি মিনস হচ্ছে যে প্রবলেম ইজ এক্সিস্টিং ইন দ্য ইউনিভার্স, ইন দ্য environment, so we have to discover it. After then we have to give definition. So এটা যদি আমি এক্সাম্পলটা ডিসকাস করি তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমরা রিসেন্টলি দেখছি যে এই প্যান্ডামিক টাইমে যে যে সমস্ত ইনফেক্টেড পিপল মারা যায়, প্রথম দিকে ধারণা ছিল যে তাদের লাং এই করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হওয়ার ফলে তাদের শ্বাসকষ্ট হয় এবং সেখান থেকে পেশেন্টের মৃত্যু ঘটে। বাট রিসেন্টলি আমেরিকার কিছু ডাক্তার এই ডেড বডির উপরে পোস্টমর্টেম করে তারা আবিষ্কার করছে যে বেসিক্যালি এই পেশেন্টগুলোর লাং ইনফেকশন থেকে তারা মারা যায় নাই, বরঞ্চ তারা ব্লাড সার্কুলেশন হয়ে মানে ব্লাড জমাট বেঁধে অক্সিজেন সরবরাহটা বন্ধ হয়ে তারপরে তাদের শ্বাসকষ্ট হয়েছে এবং সেখান থেকে তাদের মৃত্যু ঘটছে। সো যখন তারা বলছিল যে লাং ইনফেকশনের পরে কারণে মানুষের মৃত্যু ঘটে, তখন কিন্তু হোল ওয়ার্ল্ডের ট্রিটমেন্ট প্রসেস এক ধরনের ছিল। বাট যখন তারা আবার বলছে যে না, লাং ইনফেকশন না হয়ে বরঞ্চ ব্লাড জমাট বাঁধার মাধ্যমে অক্সিজেন সার্কুলেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আসলে পেশেন্টের মৃত্যু ঘটতেছে, তখন কিন্তু ট্রিটমেন্ট প্রসেসটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা আসলে বলতে পারি
যদি আপনি প্রপার ওয়েতে ডিসকভার না করে যদি কোনো প্রবলেমকে ডিফাইন করেন, দেন এটা অর্গানাইজেশনকে কিন্তু মিসগাইড করবে। So that's why as a researcher, your responsibility at first you have to properly discover the problem and then you have to define. প্রবলেম মিন্স ম্যানেজমেন্ট প্রবলেম। সো আমরা যতগুলো প্রবলেম দেখব অর্গানাইজেশনে, সেটা গুডস রিলেটেড হোক, সেটা সার্ভিস রিলেটেড হোক বা এনি মিস্টেক হোক, এই প্রবলেমের রেসপন্সিবিলিটিটা অবশ্যই ম্যানেজমেন্টে নিতে হবে। সো তার আগে আপনাকে আসলে বুঝতে হবে যে ম্যানেজমেন্ট বলতে আমরা কী বুঝি। সো অর্গানাইজেশনে বেসিক্যালি দুই প্রকার পিপল পাওয়া যায়। একটা গ্রুপ অফ পিপলকে বলি আমরা ম্যানেজমেন্ট, আর একটাকে বলি এমপ্লয়ি। সো ম্যানেজমেন্ট হচ্ছে দোজ পিপল যারা আসলে অর্গানাইজেশনে ডিরেক্টলি ইনভেস্ট করে, যারা অর্গানাইজেশনের প্রফিট যারা শেয়ার করে, যারা অ্যাকচুয়ালি ডিসিশন মেকার। আর এমপ্লয়ি হচ্ছে তারা যারা এই ম্যানেজমেন্টের ডিসিশনগুলোকে এক্সিকিউট করে। তাহলে যদি কোনো একটা অর্গানাইজেশনে এনি টাইপস অফ মিস্টেক, এনি টাইপস অফ অকারেন্স অর প্রবলেম দেখা দেয়, তাহলে এটার রেসপন্সিবিলিটি অবশ্যই ম্যানেজমেন্টের উপরে যাবে, যদিও সেই অকারেন্সটা, মিস্টেকটা এমপ্লয়ি দ্বারা ঘটতেছে। ওকে, তাহলে আমরা মূল ডিসকাশনে আসি। আমাদের প্রথম হচ্ছে প্রবলেম ডেফিনেশন। সো প্রবলেম ডেফিনেশন, আমি যদি খুব শর্টলি বলতে চাই যে প্রবলেম বলতে আমরা কি বুঝি, তাহলে প্রবলেম হচ্ছে আনঅ্যান্সার্ড কোশ্চেন। যে আপনার কাছে একটা কোশ্চেন আছে বাট আপনার কাছে অ্যান্সার নাই, শুধু আপনার কাছে না, হোল ইউনিভার্সে ওই কোশ্চেনের অ্যান্সার নাই, দেন দিস ইজ দ্য রিসার্চেবল প্রবলেম। সো আমরা এখন দেখি এখানে আমরা ফর্মাল ডেফিনেশনটা কি বলছি। এখানে ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে এ রিসার্চ প্রবলেম ইজ এ স্টেটমেন্ট, ইট ইজ obviously interrogative statement about an area of concern, a condition to be improved, a difficulty to be eliminated, or a troubling question that exists in scholarly literature or in theory or in practice that point to the need for meaningful understand and deliberate investigation. সো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যে প্রবলেম বলতে আমরা কি বলতেছি। প্রবলেম হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ স্টেটমেন্ট, যেটা হচ্ছে আপনার এরিয়া অফ কনসার্ন, আপনি যে বিষয় নিয়ে উদ্বিগ্ন সেটাও হতে পারে। এ কন্ডিশন টু বি ইমপ্রুভড, আপনি যে কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন, একটা ওয়ার্স্ট সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে যাচ্ছেন, তাহলে সেটাও একটা প্রবলেম। একটা ডিফিকাল্টিস যেটা আপনি এলিমিনেট করতে যাচ্ছেন, সেটাও একটা প্রবলেম হতে পারে। অর আপনার কোশ্চেন অ্যারাইজ হয়েছে, কোশ্চেনটা কয়টা জায়গার থেকে অ্যারাইজ হতে পারে, দুইটা জায়গার থেকে। একটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউ মানে হচ্ছে রিসার্চ ওয়ার্ক, প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক। সো আপনি যখন প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক স্টাডি করবেন কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে, তখন আপনার কাছে কোনো কোশ্চেন অ্যারাইজ হতে পারে, সেটাকে আমরা প্রবলেম হিসাবে ডিফাইন করতে পারি। অর কোনো থিওরি, এখানে থিওরি বলতে আমরা কি বুঝি, বিজনেসের প্রত্যেকটা টার্ম সম্পর্কে কোনো না কোনো কনসেপ্ট অথবা কোনো না কোনো নলেজ, কোনো না কোনো বই অথবা কোনো না কোনো অনলাইন সোর্সে আছে। এই নলেজ অর কনসেপ্টটাকে বেসিক্যালি আমরা থিওরি বলি। তাহলে এই থিওরি যখন আপনি স্টাডি করবেন, তখনও আপনার কাছে অনেক সময় কোশ্চেন অ্যারাইজ হতে পারে। এই কোশ্চেনগুলোকেও আমরা আসলে প্রবলেম বলি। যে প্রবলেমগুলোকে আমাদের কি করতে হবে, পয়েন্ট টু বি নিডেড ফর মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের পয়েন্ট আউট করতে হবে মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, অ্যান্ড ডেলিভারেট ইনভেস্টিগেশন, যেখানে আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। দ্য ক্রুশিয়াল ফার্স্ট স্টেজ ইন দ্য রিসার্চ প্রসেস, আমরা বলতেছি যে রিসার্চ প্রসেসে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ। আফটার দেন সোর্সেস অফ প্রবলেম, আমরা প্রবলেমের সোর্সগুলো কীভাবে বের করব। সো দেয়ার আর থ্রি ইম্পর্টেন্ট সোর্স। প্রবলেম আইডেন্টিফাইয়ের জন্য আপনার তিনটা সোর্স আছে। প্রথম সোর্সটা হচ্ছে এক্সপিরিয়েন্সড। এখানে আমরা এক্সপিরিয়েন্স বলতে বোঝাচ্ছি এক্সপিরিয়েন্সড রিসার্চার। যখন আপনি আপনার অর্গানাইজেশনে কোনো প্রবলেম রিয়েলাইজ করবেন, ফেস করবেন, দেন অ্যাট ফার্স্ট ইউ ক্যান হায়ার অ্যান এক্সপার্ট অর এক্সপিরিয়েন্সড রিসার্চার। সো এক্সপিরিয়েন্সড রিসার্চার তারা বিভিন্ন অর্গানাইজেশনে এই ধরনের প্রবলেম ডিল করতে করতে তাদের নলেজ এবং তাদের এক্সপার্টিস হিউজ। দ্যাটস ওয়াই তারা আপনার অর্গানাইজেশনের ইনফরমেশনগুলো পাওয়ার সাথে সাথে তারা খুব ইজিলি, খুবই শর্ট টাইমের ভিতরে
প্রবলেমটাকে ডিসকভার করতে পারবে। সেকেন্ড হচ্ছে ডিডাকশন ফ্রম থিওরি। আমরা থিওরি সম্পর্কে ডেফিনেশন অলরেডি বলে ফেলছি যে কনসেপ্ট অর নলেজ অ্যাবাউট এ পার্টিকুলার টার্মস। সো আপনার অর্গানাইজেশনে যে এরিয়াতে প্রবলেম অ্যারাইজ হচ্ছে ওই এরিয়া রিলেটেড নলেজ অর কনসেপ্টগুলোকে আপনার কালেক্ট করতে হবে। আফটার দেন আপনার ওই বিজনেসে আপনি যে প্র্যাকটিস করতেছেন যে নলেজটা, সেই নলেজটাকে কালেক্ট করতে হবে। তারপরে আপনাকে ম্যাচ করাইতে হবে। যে জায়গাগুলো ম্যাচ হয়ে যাবে সেই জায়গাগুলোকে ডিডাক্ট করে দেন। ডিডাক্ট করে মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, এলিমিনেট করা। সো কোনো একটা না কোনো একটা জায়গায় এসে আপনার থিওরিটিক্যাল নলেজের সাথে প্র্যাকটিক্যাল নলেজের একটা মিসম্যাচ দেখা দিবে। এই মিসম্যাচটাকে আমরা বেসিক্যালি বলি প্রবলেম। যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বলতে পারি তাহলে সেটা হচ্ছে যে ধরেন আপনি একজন এন্টারপ্রেনিউর বাট আপনি সাকসেস হতে পারতেছেন না, দেন তাহলে আপনাকে কীভাবে প্রবলেমটা আইডেন্টিফাই করবেন? আপনি একটা সাকসেসফুল এন্টারপ্রেনিউর রিলেটেড যত নলেজ আছে, যত কনসেপ্ট আছে থিওরিটিক্যাল, সব কিছু আপনাকে কালেক্ট করতে হবে এবং আপনি আপনার বিজনেসে যে নলেজগুলো প্র্যাকটিস করতেছেন সেগুলো কালেক্ট করতে হবে। এরপরে দেখেন কোন কোন ইস্যুগুলো ম্যাচ করে। আমি ধরেন 3টা ইস্যু নেই। থিওরিটিক্যালি আমি পেয়েছি যে একজন সাকসেসফুল এন্টারপ্রেনারের অবশ্যই হার্ড ওয়ার্কার হতে হবে, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল থাকতে হবে এবং তাকে একটা ক্রিয়েটিভ মাইন্ড সেট আপ হতে হবে। এখন আপনি আপনার নলেজের, আপনার বিজনেসের যে নলেজগুলো প্র্যাকটিস করতেছেন সেগুলোকে আপনি কালেক্ট করেন। 1 নাম্বার হচ্ছে হার্ড ওয়ার্কার, তাহলে এটা ম্যাচ হয়ে গেছে থিওরিটিক্যাল নলেজের সাথে, এটাকে ডিডাক্ট করে দেন, বাদ দিয়ে দেন। 2 নাম্বার হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ক্যাপিটাল আছে, এটাও ম্যাচ করছে থিওরিটিক্যাল নলেজের সাথে, এটাও বাদ দিয়ে দেন। এই সমস্ত জায়গায় কোনো প্রবলেম নাই। 3 নাম্বারটা হচ্ছে যে আপনার মাইন্ড সেট আপটা ভেরি মাচ রিজিড। আপনি একটা ডিসিশন নিলে সেখান থেকে সহজে বের হয়ে আসতে পারেন না। বাট আমার থিওরিটিক্যাল নলেজ বলছে যে একজন সাকসেসফুল এন্টারপ্রেনারের মাইন্ড সেট আপটা ভেরি মাচ ক্রিয়েটিভ থাকতে হবে। তাহলে দিস ইজ দ্য মিসম্যাচ। সো এই জায়গাটা হচ্ছে আপনার প্রবলেম। আমরা এভাবেও কিন্তু প্রবলেম আইডেন্টিফাই করতে পারি। 3 নাম্বার সোর্স হচ্ছে রিলেভেন্ট লিটারেচার। সো ইন ইউর অর্গানাইজেশন আপনি যে রিলেটেড প্রবলেমগুলো ফেস করতেছেন, এই রিলেটেড প্রবলেম রিলেটেড অলরেডি রিসার্চ পাবলিশড হয়ে গেছে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়ে। সো সেই রিসার্চ ওয়ার্কগুলো আপনি কালেক্ট করেন এবং সেইগুলো যদি আপনি স্টাডি করেন, সেখান থেকে আপনি যে নলেজ গ্যাদার করবেন সেই নলেজটা যদি আপনি আপনার বিজনেসে প্র্যাকটিস করেন, দেন ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য প্রবলেম। সো আমরা বলতে পারি যে প্রবলেম সোর্সের এই 3টা ওয়ের যে কোনো একটা ওয়ে ব্যবহার করার মাধ্যমে আপনি অর্গানাইজেশনের প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন। এখন আসলে আমি ডিসকাস করতে যাচ্ছি ক্রাইটেরিয়া অফ সিলেক্টিং এ রিসার্চ প্রবলেম। যে রিসার্চ প্রবলেম সিলেক্ট করার ক্রাইটেরিয়া কী হবে? দ্যাট মিনস যখন আপনি একটা অর্গানাইজেশনের প্রবলেম আইডেন্টিফাই করতে যাবেন, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে ওই অর্গানাইজেশনে সেভারাল টাইপস অফ প্রবলেম আপনি পাবেন। দেন আপনাকে ডিসিশন নিতে হবে এই সেভারাল প্রবলেমের ভিতর থেকে কোন প্রবলেমটা নিয়ে আপনি রিসার্চ করবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো স্টাডি করে আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন প্রবলেমটা নিয়ে রিসার্চ করা যায়। সো এটা আরও বোঝার জন্য আমি আপনাকে একটা কেস দিচ্ছি। কেসটা হচ্ছে ধরেন একজন ভদ্রলোকের 5 লক্ষ টাকা আছে। সো সে এই টাইম পিরিয়ডে সে 4টা প্রবলেম স্ট্রাগল করতেছে। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে তার হজে যাওয়ার দরকার। 2 নাম্বারটা হচ্ছে তার একটা গাড়ি কেনার দরকার। 3 নাম্বারটা হচ্ছে তার একটা ছেলে আছে যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, তাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো উচিত। 4 নাম্বারটা হচ্ছে তার একটা মেয়ে আছে, তাকে বিয়ে দেওয়া উচিত। সো এই 5 লক্ষ টাকা হচ্ছে আমার রিসার্চ। তাহলে এই 5 লক্ষ টাকা দিয়ে সে কোন প্রবলেমটা সলভ করবে? আমরা একটা একটা করে দেখি। আমরা যখন প্রবলেমগুলো সিলেক্ট করতে যাব তখন ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দ্য প্রবলেমস মাস্ট বি সিগনিফিকেন্ট ইন দ্য সেন্স। এখানে আমরা বলতেছি রিসার্চারের সেন্স। রিসার্চারের সেন্স অনুযায়ী যে প্রবলেমটাকে তার কাছে সিগনিফিকেন্ট মনে হবে, তাৎপর্যপূর্ণ মনে হবে, সে সেই প্রবলেমটাকে চুজ করবে। তাহলে আমরা যদি ওই ভদ্রলোকের প্রবলেমে আসি যে 5 লক্ষ টাকা দিয়ে সে কোন প্রবলেমটা চুজ করবে, তাহলে আমি বলতে পারি যে ধরেন প্রথম প্রবলেম যে সে হজ করতে চাচ্ছে এবং সেকেন্ড প্রবলেম সে যেটা পার্সোনাল ট্রান্সপোর্ট কিনতে যাচ্ছে, এই দুইটা হচ্ছে মোর ইনসিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট না।
বিকজ পরের যে দুটা প্রবলেম, যে তার কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে এবং তার ছেলে সন্তানকে ইউনিভার্সিটিতে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হবে, এই দুইটার থেকে মোর তাৎপর্যপূর্ণ। তাহলে এখান থেকে আমি এই প্রবলেম অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে পারি। 2 নম্বর প্রবলেমে এই ক্যারেক্টারিস্টিক্সে আসি। ইট শুড বি রিসার্চেবল। দ্যাট মিনস রিসার্চেবল মানে হচ্ছে যে প্রবলেমের সলিউশন নাই। সো আপনার লিস্ট অফ প্রবলেম যেগুলোর যদি সলিউশন থেকে থাকে, তাহলে ওইগুলো নিয়ে আপনার রিসার্চ করার দরকার নাই। তাহলে আপনাকে দেখতে হবে কোন কোন প্রবলেমের সমাধান এক্সিস্টিং নাই, সেই প্রবলেমগুলো চুজ করতে হবে। এই ক্ষেত্রে যদি আমি এক্সাম্পলের ক্ষেত্রে আসি, তাহলে দেখব যে 5 লক্ষ টাকা দিয়ে ছাড়া কোন প্রবলেমটা সলভ করা যাবে না। দেখা গেল কন্যা সন্তান টাকা ছাড়াও বিয়ে দেওয়া যেতে পারে, বাট এই মুহূর্তে ওই ছেলেকে টাকা ছাড়া 5 লক্ষ টাকা ছাড়া কোনোভাবেই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো সম্ভব না। এখানেও যদি আপনি কনফিউশনে থাকেন, তাহলে 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্সে আসি। 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কী বলছে? ইট উইল লিড টু নিউ প্রবলেমস অ্যান্ড ফার্দার রিসার্চ। সো আমাকে ওই প্রবলেমটাকে চুজ করতে হবে যে প্রবলেম থেকে নতুন প্রবলেম সলভ করতে লিড করবে, মানে নতুন কোনো প্রবলেম সলভ করতে সাহায্য করবে, অ্যান্ড ফার্দার রিসার্চ, এবং পরবর্তী রিসার্চ করতে সাহায্য করবে। তাহলে আমি সেই প্রবলেমটাকে রিসার্চ করব যে প্রবলেম থেকে পরবর্তী যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় সেটা সলভ করতে সাহায্য করবে যে রিসার্চ, এবং ফার্দার যদি কোনো নতুন রিসার্চ অ্যারাইজ হয় সেটা করতেও সাহায্য করবে। তাহলে যদি আমি এক্সাম্পলে আসি, তাহলে আমি সেই প্রবলেমটাই সলভ করব যে প্রবলেমটা অন্য প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করবে। এখন যদি কারোর মধ্যে কনফিউশন থাকে যে না, কন্যা সন্তানকে বিয়ে দেওয়াটা উত্তম, তাহলে বলেন যে কন্যা সন্তানকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তার অন্য প্রবলেমগুলো সলভ হবে, নাকি ছেলেটাকে যদি প্রপার এডুকেশন দেয় তাহলে অন্য প্রবলেম সলভ হবে। অবভিয়াসলি এক্ষেত্রে আপনি একমত হবেন যে যদি ছেলেটাকে প্রপার এডুকেশন দেওয়া যায় তাহলে অন্য প্রবলেমগুলো সলভ হওয়ার চান্স আছে। 4 নাম্বার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে রিসার্চারের ক্যারেক্টারিস্টিক্স। দ্য প্রবলেম মাস্ট বি সুইটেবল ফর দ্য রিসার্চার ইন সেভারেল রেসপেক্ট, নেমলি জেনুইন ইন্টারেস্ট, ইন্টেলেকচুয়াল কিউরিসিটি, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। সো যে প্রবলেম নিয়ে রিসার্চ করবে তার অবশ্যই এই পার্টিকুলার রিসার্চ সম্পর্কে তার ইন্টারেস্ট থাকতে হবে, তার কিউরিসিটি থাকতে হবে, তার প্রপার নলেজ থাকা লাগবে, অ্যান্ড অলসো এক্সপিরিয়েন্স থাকা লাগবে। সো ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম, আমরা রিসার্চ প্রবলেমগুলোকে কীভাবে ফর্মুলেট করব, কীভাবে রিপ্রেজেন্ট করব। সো আমরা যখন প্রবলেমগুলোকে রিপ্রেজেন্ট করব, আমরা প্রবলেমগুলোকে এমনভাবে লেআউট করব, এমনভাবে তৈরি করব যেন রিডার অর ম্যানেজার পড়া মাত্রই বুঝতে পারে যে আপনি এই প্রবলেম থেকে কি অবজেক্টিভ ফুলফিল করতে চাচ্ছেন, এটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। অ্যান্ড সেকেন্ড ইস্যু ইজ আপনার প্রবলেমটা অবশ্যই ভেরি মাচ ন্যারো হতে হবে। সো এই ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে স্যার, আমরা একটা বড় প্রবলেম থুয়ে কেন একটা ছোট প্রবলেম ডিল করব। সো একটা বড় প্রবলেম যখন আপনি ডিল করতে যাবেন, অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি এটা সাকসেসফুলি শেষ নাও করতে পারেন। 2 নাম্বার হচ্ছে যদিও আপনি সাকসেসফুলি শেষ করতে পারলেন, দেন এখানে একটা হিউজ এরর আসার চান্স থাকবে। বাট যদি আপনি বড় প্রবলেমটাকে ব্রেকডাউন করে ছোট করে ফেলেন, তাহলে ছোট প্রবলেম অ্যাকুরেটলি কমপ্লিট করার চান্স হিউজ। সো যদি আপনি অনেকগুলো ছোট প্রবলেম প্রত্যেকটাকে যদি অ্যাকুরেটলি সলভ করতে পারেন, তাহলে বড় প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সো যখন আমরা ফর্মুলেট করতে যাব একটা রিসার্চ প্রবলেম, তখন আমাদের দুটা জিনিস মাথায় রাখতে হবে, যেন প্রবলেমটা পড়া মাত্র এটার অবজেক্টিভ ক্লিয়ারলি বোঝা যায়, পারপাসটা সহজেই বোঝা যায়, এবং প্রবলেমটার স্কোপটা যেন ভেরি ন্যারো হয়। দ্যাট মিনস প্রবলেমটা যেন খুব ন্যারো হয়। আমাদের পরের ইস্যুটা হচ্ছে দ্য প্রসেস অফ প্রবলেম ডেফিনেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের সবচেয়ে কোর পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো কীভাবে একটা অর্গানাইজেশনে আমরা একটা প্রবলেম স্পেসিফিক্যালি বের করে নিয়ে আসতে পারবো। দেয়ার আর 6 স্টেজেস, 6টা ধাপের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। প্রথম ধাপটা হচ্ছে অ্যাসার্টেইন দ্য ডিসিশন মেকারস অবজেক্টিভ। তার মানে হচ্ছে যে আমাকে ডিসিশন মেকারসের অবজেক্টিভটা ফুলফিল করতে হবে। 2 নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম। 3 নাম্বার হচ্ছে আইসোলেট আইডেন্টিফাই দ্য প্রবলেম নট দ্য সিমটম। তারপর হচ্ছে ডিটারমাইন ইউনিট অফ অ্যানালাইসিস, দেন ডিটারমাইন রিলেভেন্ট ভেরিয়েবল, দেন স্টেট রিসার্চ কোশ্চেন অ্যান্ড অবজেক্টিভস। সো যদি আমরা প্রথম স্টেজে আসি, অ্যাসার্টেইন
দ্য ডিসিশন মেকারস অবজেক্টিভ। অ্যাসার্টেন মানে হচ্ছে নিরূপণ করা। ডিসিশন মেকারস, কে ডিসিশন মেকার? সো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি হচ্ছেন একজন প্রফেশনাল রিসার্চার, আপনি একটা থার্ড পার্টির রিসার্চ করবেন। এই থার্ড পার্টি হচ্ছে একটা অর্গানাইজেশন অর ফান্ডিং এজেন্সি, যার ফান্ডের জন্য আপনি রিসার্চ করতেছেন। সো যখন আপনি রিসার্চ করতে যাবেন, আপনাকে খেয়াল করতে হবে, ডিটারমাইন করতে হবে যে এই রিসার্চ প্রজেক্টের মাধ্যমে ডিসিশন মেকারের কোন কোন অবজেক্টিভ আমার ফুলফিল করা লাগবে, এবং ওই অবজেক্টিভগুলো ফুলফিল করার জন্য আমাকে কোন কোন প্রবলেমগুলো ডিল করা উচিত। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার ম্যানেজারিয়াল গোল এক্সপ্রেসড ইন মেজারেবল টার্ম। আপনাকে এই প্রবলেমের সমাধানগুলো বা আপনার রিকমেন্ডেশনটা অবশ্যই মেজারেবল টার্ম আকারে এক্সপ্রেস করতে হবে। সো মেজারেবল টার্ম মানে কি? আমি এক্ষেত্রে যদি এক কথায় বলতে চাই, তাহলে মেজারেবল টার্ম মানে হচ্ছে নিউমারিক্যালি এক্সপ্রেস করা। ঠিক আছে, এটার বিপরীত শব্দ হচ্ছে হাইপোথেটিক্যাল, যে আপনি একটা হাইপোথেটিক্যাল সমাধান একটা দিতে পারেন, একটা পার্শিয়াল সমাধান দিতে পারেন, বাট সেটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। যেমন ধরেন আপনি বলতে পারেন যে যদি আমার রিকমেন্ডেশনগুলো আপনি ফলো করেন, দেন আপনার অর্গানাইজেশনে অনেক প্রফিট জেনারেট হবে। তাহলে এই অনেক শব্দটা হচ্ছে হাইপোথেটিক্যাল টার্ম। এই অনেক মানে হাউ মাচ, এটা কেউ জানে না। রেদার আপনি বলবেন যে যদি আপনারা এই রিকমেন্ডেশনগুলো ফলো করেন, দেন আপনার প্রফিট অ্যাবাউট 10% ইনক্রিজ করবে। তাহলে এই 10%টা হচ্ছে মেজারেবল টার্ম। তার মানে ম্যানেজার ইজিলি সে গেস করতে পারবে যে এই রিকমেন্ডেশনগুলো অর্গানাইজেশনে এক্সিকিউট করার পরে তার প্রফিট রেশিওটা কতটুকু চেঞ্জ হচ্ছে। এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম। তাহলে দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ। সো সেকেন্ড স্টেজে আসার আগে সেকেন্ড স্টেজটাকে পারফেক্টলি বোঝার জন্য আমাদেরকে একটা প্রিন্সিপাল সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রিন্সিপালটার নাম হচ্ছে দ্য আইসবার্গ প্রিন্সিপাল। সো এখানে আইসবার্গ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম, কিওয়ার্ড। সো আইসবার্গ মানে হচ্ছে বরফখণ্ড। সো সমুদ্রে যখন বরফখণ্ড ভাসে তখন একটা মেরাকেল তৈরি হয়। মেরাকেলটা হচ্ছে যে ভাসমান বরফখণ্ড, মানে পানির সারফেসের উপরের বরফখণ্ড দেখে কখনোই অনুমান করা যায় না যে আন্ডার দ্য সারফেস ওয়াটার, মানে পানির সারফেসের নিচেই কী পরিমাণ বরফ আছে। সো নাবিকরা যখন সমুদ্রে জাহাজ চালায় তখন তারা কনফিউজড হয়। যেটা আপনারা টাইটানিক মুভিতে দেখছেন, যে টাইটানিক মুভিটা ভাসমান বরফখণ্ড দেখে অনুমান করছিল যে এটা শুধুই মাত্র একটা ভাসমান বরফখণ্ড এবং এটা জাহাজের সাথে ধাক্কা লাগলে কিছুই হবে না। বাট ঘটনা ছিল তার টোটালি উল্টা। এটা ছিল একটা বরফের পাহাড় এবং ধাক্কা লেগে ভেঙে যায়। তো ঠিক এই কনসেপ্টটাকে বিজনেসের ক্ষেত্রে এক্সিকিউট করা হয়েছে, দেন এটাকে নাম দেওয়া হয়েছে আইসবার্গ প্রিন্সিপাল। কি বলা হয়েছে? দ্য প্রিন্সিপাল ইন্ডিকেটিং দ্যাট দ্য ডেঞ্জারাস পার্ট অফ মেনি বিজনেস প্রবলেম ইজ নেইদার ভিজিবল টু নর আন্ডারস্টুড বাই দ্য ম্যানেজার। নেইদার নর মানে এটাও না ওটাও না। তার মানে হচ্ছে কি, যে একটা বিজনেসের ডেঞ্জারাস পার্টটা ম্যানেজারের কাছে কখনো ভিজিবল হয় না। ভিজিবল মানে হচ্ছে অনুমান, কখনো অনুমানযোগ্য হয় না, আবার কখনো বোধগম্য হয় না। তাহলে আপনাকে কি করতে হবে? সেটাই হচ্ছে আমার সেকেন্ড পার্ট, আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম। আপনাকে প্রবলেমের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। সো দ্য আইসবার্গ প্রিন্সিপাল ইলাস্ট্রেটস দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ এ প্রবলেম ইজ ভাইটাল। সো প্রবলেমের ব্যাকগ্রাউন্ডটা অ্যানালাইসিস করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পাস্ট ইনফরমেশন। তাহলে আপনার অর্গানাইজেশনে যে ইরেগুলার অ্যাক্টিভিটিস অর অকারেন্স অর ইভেন্ট যেটা ঘটছে সেই সম্পর্কে এক্সপিরিয়েন্সড ম্যানেজারের কাছ থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হবে। দেন আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবেন। বাট কিছু কিছু সময় আছে যে একটা অর্গানাইজেশনে এমন কিছু প্রবলেম ঘটে যে প্রবলেমগুলো এর আগে কখনোই ঘটে নাই। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এই প্রবলেম আগে কখনোই ঘটে নাই, তাহলে এই সম্পর্কে কোনো রিসার্চারের কাছেই কোনো নলেজ নাই, কোনো এক্সপার্টিস নাই। সেই ক্ষেত্রে আপনারা কোনো রিসার্চার হায়ার না করলেও চলবে, এবং এই ক্ষেত্রে ম্যানেজারের জাজমেন্টটাই হচ্ছে আমাদের সলিউশন। আর এই সিচুয়েশনটাকে আমরা বলি সিচুয়েশন অ্যানালাইসিস। এরপরের আমাদের যে স্টেজটা সেটা হচ্ছে আইসোলেট অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রবলেম নট দ্য সিমটম। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রবলেম আর একটা হচ্ছে সিমটম। ঠিক আছে? সো
প্রবলেমটা হচ্ছে অ্যাকশন এবং সিমটমটা হচ্ছে তার আউটপুট। কোনো একটা প্রবলেম ঘটনার পরে সেখান থেকে সিমটম লক্ষণটা দেখা দেয়। সো আইসোলেশন শব্দটার সাথে আমরা এখন খুবই পরিচিত, মানে পৃথক করে ফেলা। সো মাঝে মাঝে আমরা যে কাজটা করি যে প্রবলেম এবং সিমটমটাকে একত্র করে ফেলি এবং আমরা সবসময় এই সিমটমটাকে ইলিমিনেট করার চেষ্টা করি। তো যখন আপনি সিমটমটাকে ইলিমিনেট করতে চাবেন তখন সিমটমও ইলিমিনেট হবে না, আবার প্রবলেমটা আরও বেশি ডিপ্রেসড হয়ে যাবে। যেমন ধরেন, যদি আমি প্র্যাকটিক্যাল লাইফে বলি যে আমাদের শরীরে মাঝে মাঝে জ্বর হয়, ফিভার। তো এটা জ্বরটা নিজে কখনো প্রবলেম হিসাবে দেখা দেয়, আবার কখনো সিমটম হিসাবে দেখা দেয়। সো যদি আপনার শরীরের ইনার সাইডে কোনো ইনফেকশন থাকে তার সিমটম হিসাবে আপনার জ্বর হতে পারে, এই ক্ষেত্রে জ্বরটা হচ্ছে সিমটম। আবার যদি আপনি বৃষ্টিতে ভেজেন সেক্ষেত্রে আপনার জ্বর হতে পারে, এটা হচ্ছে প্রবলেম। তাহলে এখন আপনার জ্বর হয়েছে, আপনি কিভাবে অনুমান করবেন যে এটা সিমটম নাকি প্রবলেম? যদি এটা সিমটম হয়ে থাকে আর সেক্ষেত্রে যদি আপনি প্যারাসিটামল খান তাহলে আপনার জ্বরটা সাময়িকভাবে যাবে, বাট পার্মানেন্টলি যাবে না, কিন্তু আপনার ইনার সাইডের যে প্রবলেম সেটা কিন্তু আরও ডিপেস্ট হয়ে যাবে। তো বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক সময় অরিজিনাল প্রবলেমটা আইডেন্টিফাই না করে আমরা সিমটমটাকে সলভ করতে যাই, সেই ক্ষেত্রে সিমটমটাও সলভ হয় না এবং আমাদের অরিজিনাল প্রবলেমটা আরও বেশি ডিপেস্ট হয়ে যায়। সো আমরা কী বলতেছি, অ্যান্টিসিপেটিং অল ডাইমেনশন অফ এ প্রবলেম ইজ ইম্পসিবল ফর এনি রিসার্চার। একজন রিসার্চারের পক্ষে সমস্ত ডাইমেনশনে আসলে রিসার্চ করা সম্ভব না, অনুমান করা সম্ভব না, কারণ একজন মানুষের একটা পার্টিকুলার ইস্যুতে এক্সপার্টিস থাকে। তো সেক্ষেত্রে কী হয়, সার্টেন অকারেন্স দ্যাট অ্যাপিয়ার টু বি দ্য প্রবলেম মে বি অনলি সিমটম অফ এ ডিপার প্রবলেম। সো সেই ক্ষেত্রে আমরা এমন কিছু অকারেন্স আছে যেগুলোকে প্রবলেম হিসাবে ডিল করতে থাকি, বাট সেটা আসলে প্রবলেম না, সেটা হচ্ছে একটা ডিপার প্রবলেমের সিমটম। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্সিকিউটিভ জাজমেন্ট, তার মানে আপনাকে ওই পার্টিকুলার ইস্যুতে এক্সপার্টিস হায়ার করে তার জাজমেন্ট ইউজ করতে হবে, ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। মাস্ট বি এক্সারসাইজড টু আইসোলেট, মানে আলাদা করা কোনটা প্রবলেম এবং কোনটা সিমটম। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে। দেখেন যে একটা নির্দিষ্ট এলাকাতে 20 ওল্ড নেইবারহুড সুইমিং পুল ছিল, একটা 20 বছর বয়স্ক লোকদের সুইমিং পুল ছিল। বাট ভেরি রিসেন্টলি তারা দেখতে পাচ্ছে যে তাদের মেম্বার ডিক্লাইন করতেছে এবং ওই শহরে অনেকটা সুইমিং পুল হয়েছে যেখানে ওয়েভ পুল আছে, ওয়েভ ওয়াটার আছে, মানে ওই সুইমিং পুলের পানিতে ঢেউ আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার স্লাইড আছে, ওয়াটার গেম আছে। সো তারা চিন্তা করছে যে তাদের যেহেতু তাদের সুইমিং পুলটা টিপিক্যাল ব্যাকডেটেড, দ্যাটস ওয়াই কাস্টমাররা মনে হয় ওই নতুন সুইমিং পুলের প্রতি ইন্টারেস্টেড হয়েছে। সো সেই ক্ষেত্রে যদি আপনি ওই অর্গানাইজেশনের ম্যানেজার হন, আপনি কি ডিসিশন নেবেন? আপনার ম্যাক্সিমামের মাথায় আসবে যে তাহলে আমাদের সুইমিং পুলটাকে মোর মডার্ন করতে হবে, আরও নতুন নতুন ওয়াটার গেম আনতে হবে, ওয়াটার স্লাইড আনতে হবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কী হবে, আপনাকে আরও বেশি টাকা ওইখানে ইনভেস্ট করতে হবে বেসিক্যালি। সো এখন দেখেন, যদি আমরা অরিজিনাল প্রবলেমটাকে ফোকাস করি, অরিজিনাল প্রবলেমটা হচ্ছে লাস্ট পার্টটা, ডেমোগ্রাফিক চেঞ্জেস। একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, ওইখানের 20 বছর বয়স্ক লোকগুলো গ্রোন আপ হয়ে গেছে। যারা 20 বছর বয়স্ক, ওই আপনার টিপিক্যাল যে সুইমিং পুল ছিল সেখানে সাঁতার কাটতো, তাদের এখন বয়স বেড়ে গেছে। তাহলে এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে রিসেন্টলি যারা, মানে তখন যারা ছোট ছিল তখন তারা তো এখন রিসেন্টলি 20 বছর হয়ে গেছে, তারা তো এখন সুইমিং পুলে যেতে পারতো, বাট এই জায়গাটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, তারা এখন আর সুইমিং পুলে যেতে চায় না, তারা এখন ইনভলভড অন্য জগৎ নিয়ে, ধরেন সেটা হচ্ছে ভার্চুয়াল জগৎ নিয়ে। সো আপনি যদি এখন পাশের সুইমিং পুল যতই ডেকোরেটেড থাকুক, তাদেরটা দেখে যদি আপনি আপনার সুইমিং পুলকে আধুনিক করেন, তাহলে কিন্তু আপনার এডিশনাল ইনভেস্টমেন্টটাই যাবে, বাট আপনার কিন্তু মেম্বারশিপ বাড়বে না। সো এটাই হচ্ছে আমাদের প্রবলেম, যে আমরা কিন্তু সিমটমটাকে এই ক্ষেত্রে প্রবলেম হিসাবে ধরে নিছি, যে মেম্বারশিপ ডিক্লাইনিং ইট ওয়াজ এ সিমটম, বাট আপনি এটাকে প্রবলেম ধরে আপনি আপনার সুইমিং পুলটাকে আরও আধুনিক করছেন, বাট এটা আসলে প্রবলেম না, এটা ছিল সিমটম। প্রবলেম হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ, যে মানুষের ভিতরে একটা পরিবর্তন এসে গেছে, মানুষ এখন সুইমিং করতে চায় না,
তারা এখন চায় অন্য জগৎ নিয়ে থাকতে। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। ইউনিট মানে হচ্ছে এই ক্ষেত্রে পার্ট, কোন অংশটুকু নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, এখন আপনি অর্গানাইজেশনের হোল পার্টটুকু নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়েও আপনি অ্যানালাইসিস করতে পারেন। এটা ডিপেন্ডস করবে আপনার অ্যাবিলিটি এবং অর্গানাইজেশনের সাইজের উপরে। অর্গানাইজেশন যদি ছোট হয় তাহলে আপনি হোল অর্গানাইজেশন নিয়ে রিসার্চ করতে পারেন, যদি সেটা বড় হয় একটা ডিপার্টমেন্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, যদি আরও বিগার হয় দেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে ডিটারমাইন করতে হবে যে আপনি কোন এলাকাটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন। ইন মেনি স্টাডিজ দ্য ক্রস ফাংশনাল টিম, এখানে নতুন একটা টার্ম আসছে, ক্রস ফাংশনাল টিম। ক্রস মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, ফাংশন মানে হচ্ছে ডিপার্টমেন্ট বিজনেসের, টিম তার মানে হচ্ছে কি যে বিজনেসের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের এক্সপার্টরা যখন টিম ওয়াইজ একটা প্রবলেম সলভ করে তখন তাকে বলি আমরা ক্রস ফাংশনাল টিম। সো যখন আপনি ইউনিট অ্যানালাইসিস করতে যাবেন যে কোন পার্টটুকু নিয়ে রিসার্চ করা উচিত, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রিসার্চের থেকে টিম ওয়াইজ রিসার্চটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এর পরের পার্টটা হচ্ছে ডিটারমাইন দ্য রিলেভেন্ট ভেরিয়েবল। সো আমরা ভেরিয়েবল সম্পর্কে আগে ডিসকাস করতে হবে যে ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি। তো ভেরিয়েবল মানে হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এলিমেন্ট দ্যাট মে চেঞ্জ ফ্রম এলিমেন্ট টু এলিমেন্ট। দ্যাট মিনস কোনো একটা কিছুর বৈশিষ্ট্য যেটা এলিমেন্টের টু এলিমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে সে তার ভ্যালুও চেঞ্জ করতে পারে, ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ করতে পারে, তাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ভেরিয়েবল। যেমন ধরেন আপনার বয়স, সো আপনি যদি ম্যান টু ম্যান চেঞ্জ করেন তাহলে কিন্তু বয়সের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলি ভেরিয়েবল। এই ক্ষেত্রে প্রবলেমের ক্ষেত্রে আমরা ভেরিয়েবলকে একটু অন্যভাবে ডিফাইন করতে চাচ্ছি। এই ক্ষেত্রে ভেরিয়েবল মানে হচ্ছে আননোন টার্ম, অজানা রাশি, যে রাশি মান বের করার মাধ্যমে রিসার্চার ওই প্রবলেমটা সলভ করবে, এই অজানা রাশিটাকেই বলবো আমরা ভেরিয়েবল। সো আপনার এই প্রবলেমের ক্ষেত্রে ডিটারমাইন করতে হবে এই প্রবলেমের সাথে রিলেটেড কি কি আননোন টার্ম আছে। যেমন ধরেন একটা অর্গানাইজেশন সে প্রপার ওয়েতে প্রফিট জেনারেট করতে পারতেছে না, আপনি এই প্রবলেমটা আইডেন্টিফাই করতেছেন যে প্রফিট জেনারেট হচ্ছে না এক্সপেক্টেড লেভেলে, তাহলে প্রফিটের সাথে রিলেটেড আননোন টার্ম কি কি আছে যেগুলো নিয়ে আপনার স্টাডি করা উচিত। সেক্ষেত্রে একটা অর্গানাইজেশনের প্রফিটের সাথে অর্গানাইজেশনের অ্যাসেট, অর্গানাইজেশনের সাথে লায়াবিলিটি, ইকুইটি, তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট, লোন ইত্যাদি কানেক্টেড, তাহলে দোজ আর আননোন। তাহলে এইগুলো হচ্ছে আমার আননোন, মানে হচ্ছে এইগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর মান বের করার মাধ্যমেই আমাকে ডিফাইন করতে হবে ওই অর্গানাইজেশনটা কেন প্রফিট জেনারেট করতে পারতেছে না এবং কি করলে তার প্রফিটটা ইনক্রিজ করবে। সো টাইপস অফ ভেরিয়েবল, সো আমরা অলরেডি দুইটা টাইপস ডিসকাস করছি গত চ্যাপ্টারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এই জন্য এখানে এটা দেই নাই। সো আমি এখানে একটু ডিসকাস করে যাই। কোয়ালিটেটিভ ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলের ভ্যালু নন নিউমারিক, আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে নিউমারিক। এছাড়া আরও কিছু ভেরিয়েবল আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল মিন্স যে ভেরিয়েবলের ভ্যালু কতগুলো লিমিটেড সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ধরেন জেন্ডার, মানুষের জেন্ডার হচ্ছে সর্বোচ্চ আপনি তিনটা, এর বাইরে যে সে কোনো ভ্যালু নিতে পারবে না, মেল, ফিমেল অর থার্ড জেন্ডার, এর বাইরে সে কোনো জেন্ডার নিতে পারবে না। বাট যদি বলেন যে একটা অর্গানাইজেশনের প্রফিট, এটাও একটা ভেরিয়েবল, বাট একটা অর্গানাইজেশনের প্রফিট অ্যামাউন্ট এটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, তার মানে হিউজ নাম্বার থেকে সে যে কোনো একটা নাম্বার চুজ করতেছে, এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ভেরিয়েবল। এরপর আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবল তার ভ্যালুর জন্য অন্য কোনো ভেরিয়েবলের উপর নির্ভর করে না, তাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন ধরেন আপনার বয়স, এই বয়সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আপনার বয়স কোনোভাবেই কোনো কিছুর উপর নির্ভর করবে না, এটা অটোমেটিক্যালি বাড়বেই। বাট আপনার হবি বা আপনার শখ, দেখবেন যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার এক ধরনের হবি ছিল, এখন এক ধরনের, আপনি যখন আরও বড় হবেন তখন আর এক ধরনের, তার মানে কি বয়সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যদি বিজনেস পার্সপেক্টিভে এক্সাম্পল দিই তাহলে আমরা বলতে পারি সাপ্লাই ভার্সাস প্রাইস। ঠিক আছে, সো এখন ধরেন আমের বাজারটা খুব চাঙ্গা, তার মানে এখন ধরেন আম বাজারে আসতেছে কি প্রাইসের উপর ডিপেন্ডস করে?
না, প্রাইসটা ডিটারমাইন হচ্ছে সাপ্লাইয়ের উপরে। তাহলে দেখেন যে এই ক্ষেত্রে সাপ্লাইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যারাদের আম আছে, আম পাকতেছে, মার্কেটে নিয়ে আসতেছে, এই সাপ্লাইয়ের উপরে কিন্তু ডিটারমাইন হচ্ছে আমের প্রাইসটা। ওকে, কিছু কিছু ক্ষেত্রে এটার উল্টাটা ঘটে, বা দোজ আর রেয়ার, এই জন্য ওটা কখনো এক্সাম্পল হিসাবে আসবে না। সো এরপরে হাইপোথিসিস আমরা লাস্ট চ্যাপ্টারে ম্যাথ করব হাইপোথিসিস নিয়ে, এই জন্য এখানে ডিসকাস করব না। সো আমরা লাস্ট স্টেজে চলে আসি। সো লাস্ট স্টেজ হচ্ছে স্টেট দ্য রিসার্চ কোশ্চেন অ্যান্ড রিসার্চ অবজেক্টিভ। সো এই জায়গাটা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি থিওরিটিক্যাল ডিসকাশনের মাধ্যমে কখনোই বুঝতে পারবেন না যে অর্গানাইজেশনের প্রফিট মানে প্রবলেমটা কী, বাট আমরা যে 5টা ধাপ শেষ করছি, যদি আপনি প্র্যাকটিক্যালি কোনো অর্গানাইজেশনের এভাবে 5টা ধাপ এক্সিকিউট করতেন, দেন অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসতো যে অর্গানাইজেশনের প্রবলেমটা কী। সেই প্রবলেমটাকে যদি আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আকারে এক্সপ্রেস করেন, তাহলে সেটাকে বলবো আমরা রিসার্চ কোশ্চেন। এবং এই কোশ্চেনটাকে সলভ করার মাধ্যমে আপনি কি আইডেন্টিফাই করতে চাচ্ছেন সেটা ডিফাইন করাটাই হচ্ছে আপনার রিসার্চ অবজেক্টিভ। তাহলে দেখেন আমরা এখানে কি বলছি, রিসার্চ কোশ্চেন হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোগেটিভ স্টেটমেন্ট অফ এ বিজনেস প্রবলেম, মেক্স ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পারপ্লেক্সিং ম্যানেজার্স অ্যান্ড ইন্ডিকেটস দ্য ইস্যুস টু রিসলভ। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটা ইজিয়ার করবে আপনার ম্যানেজারকে, কনফিউজড ম্যানেজারকে, এবং ইন্ডিকেট করবে যে এটা রিসলভ করা উচিত। এ রিসার্চ কোশ্চেন ইজ দ্য রিসার্চার্স ট্রান্সলেশন। এটা রিসার্চের কাছে একটা ট্রান্সলেশন, কিসের থেকে কি, বিজনেস প্রবলেম ইনটু স্পেসিফিক নিড ফর ইনকোয়ারি, প্রবলেম থেকে ইনকোয়ারি করার ট্রান্সলেশন। অবজেক্টিভটা কি, দ্য পারপাস অফ দ্য রিসার্চ এক্সপ্রেসড ইন মেজারেবল টার্ম, দ্য ডিফাইন অফ হোয়াট দ্য রিসার্চ শুড অ্যাকমপ্লিশ। সো রিসার্চার কি অ্যাকমপ্লিশ করতে চায় সেটা মেজারেবল টার্ম আকারে এক্সপ্রেস করাটাই হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। এরপর আসেন আমাদের রিসার্চ প্রপোজাল, যেটা আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। সো প্রপোজাল মিনস হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা কিছু কোনো একটা পার্টির কাছ থেকে, কোনো একটা গ্রুপ অফ পিপলের কাছ থেকে পেতে চান, তাহলে আপনাকে যে ফর্মাল আপিলটা করতে হবে সেটাকে বেসিক্যালি আমরা বলি প্রপোজাল। তাহলে রিসার্চ প্রপোজাল বলতে আমরা কি বুঝবো, আমরা টেন্ডারের নাম শুনছি। সো টেন্ডারের কাজগুলো পেতে যেমন আমাদেরকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, ঠিক সিমিলারলি এখন অর্গানাইজেশনগুলো তাদের রিসার্চগুলোও এরকম টেন্ডারের মাধ্যমে প্রোভাইড করে থাকে। সো যখন আপনি একটা সার্কুলেশন পাচ্ছেন যে একটা পার্টিকুলার অর্গানাইজেশন তাদের প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য তারা অফার করছে, দেন আপনাকে একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হবে ওই পার্টিকুলার রিসার্চটা পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনি না, আরও অনেক রিসার্চার, অনেক কনসালটেন্সি ফার্ম দে অলসো উইল অ্যাপ্লাই। সো কেন আপনাকে রিসার্চটা দেওয়া হবে, তাহলে যার রিসার্চ প্রপোজালটা যত স্ট্রং হবে তার ওই রিসার্চটা পাওয়ার চান্স তত বেশি থাকবে। তাহলে রিসার্চ প্রপোজালটা আসলে কি, এ স্টেটমেন্ট অফ দ্য রিসার্চ ডিজাইন দ্যাট ইনক্লুডস এ স্টেটমেন্ট এক্সপ্লেইনিং দ্য পারপাস অফ দ্য স্টাডি, ডিটেলস আউটলাইন অফ প্রসিডিওর্স অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার ম্যাথোডোলজি। সো রিসার্চ ডিজাইন একটা সিম্পল ওয়ার্ড, বাট এটা কিন্তু ডিফাইন করতেছে হোল থিংস। রিসার্চ ডিজাইন মানে হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে শুরু করে রিকমেন্ডেশন পর্যন্ত হোল অ্যাক্টিভিটিস একসাথে আমরা বলি রিসার্চ ডিজাইন। তাহলে রিসার্চ প্রপোজাল হচ্ছে এই স্টেটমেন্ট রিসার্চ ডিজাইন সম্পর্কে একটা অ্যাডভান্স স্টেটমেন্টটাকে আমরা বলবো প্রপোজাল। এটার ভিতরে কি কি থাকবে, পারপাস থাকবে, রিসার্চ পারপাসটা দিতে হবে, আপনার ম্যাথোডোলজি সম্পর্কে ক্লিয়ার দিতে হবে। এছাড়াও আরও অনেক ডেফিনেশন আছে, তার ভিতর থেকে আমার কাছে আরও একটা ডেফিনেশন খুব পছন্দ হয়েছে। সেই ডেফিনেশনটা হচ্ছে লিডি এবং ওমরোড নামে দুজন ভদ্রলোক ইন্ট্রোডিউস করছে। সো তারা বলছে, দ্য প্রপোজাল লেস আউট দ্য প্রবলেম অফ রিসার্চ, ডেসক্রাইব এক্স্যাক্টলি হাউ দ্য রিসার্চ উইল কন্ডাক্টেড অ্যান্ড আউটলাইন প্রিসাইজ ডিটেলস ইন দ্য রিসোর্সেস বোথ ফ্যাকচুয়াল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল দ্য রিসার্চ উইল ইউজ টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রিজাল্ট। তাহলে এখানে তারা বলতে চাচ্ছে যে আসলে রিসার্চ প্রপোজালের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে হাউ দ্য রিসার্চ উইল বি কন্ডাক্টেড, আপনি রিসার্চটা কীভাবে শেষ করবেন, অ্যান্ড সেকেন্ড ইস্যু ইজ আপনি এই রিসার্চটা কমপ্লিট করার জন্য আপনার কাছে কী কী রিসোর্স আছে। এখানে দুই প্রকার রিসোর্সের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ফ্যাকচুয়াল, দ্যাট মিনস আমি বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, দ্যাট মিনস এটা হতে পারে সায়েন্টিফিক মেথড, এটা হতে পারে আপনার রিসার্চার
ইত্যাদি ইত্যাদি। আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, দ্যাট মিনস ল্যাপটপ, সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সো কী কী ধরনের রিসোর্স আছে সেইগুলোর ডেসক্রিপশনটাই হচ্ছে রিসার্চ প্রপোজাল। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে একটা রিসার্চ প্রপোজালের ভিতরে আরও স্পেসিফিক্যালি কী কী থাকা উচিত। তো সেখানে হচ্ছে হোয়াট শুড ইউ গোয়িং টু ডু, আপনি এই রিসার্চটা পেলে কি করতে চাবেন বা কি করতে চাচ্ছেন। রেশনাল অফ দ্য রিসার্চ, এই রেশনালটা মানে এই রিসার্চটা করার যৌক্তিকতাটা কি, অবজেক্টিভ অফ দ্য রিসার্চ, কী কী ম্যাথোডোলজি আপনি ইউজ করবেন, কোন কোন সায়েন্টিফিক টুলস ইউজ করবেন, এক্সপেক্টেড আউটপুটস, এখান থেকে আপনি কি আউটপুট এক্সপেক্ট করেন। সো এটা হচ্ছে এলিমেন্টস অফ দ্য প্রপোজাল, রিসার্চ প্রপোজাল। সো এখানে আমরা দেখতেছি যে কোন অ্যাক্টিভিটিসের পরে কমপ্লিট করা উচিত এবং কোনটার সাথে কোনটা কানেক্টেড, একটা ছক দেওয়া আছে। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।